Good morning and please welcome back to our channel. Number 1 Happy Family 2521. আমার শরীরটা খুব খারাপ, মানে গলা শুনেই হয়তো বোঝা যাচ্ছে একটা সপ্তাহের ওপরে হয়ে গেল আমি খুব অসুস্থ। কেন জানি না, বুঝতে পারছি না কি কারণে শরীরটা হঠাৎ করে খুব খারাপ হলো। তো যাই হোক, আজকে হলো শুক্রবার, আর শুক্রবার মানেই হলো পঞ্চমে যাবার দিন। আমি কতটা কি করতে পারবো জানি না। এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা বিগত 3-4 মাস ধরে হবার কথা ছিল। সলিল চৌধুরীর কে নিয়ে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। আজকে যেটাই হবে পুরোটাই সলিল চৌধুরীর অনারে পুরো প্রোগ্রামটাই হবে, গান, নাটক বলুন বা আবৃত্তি, যেটাই হবে। অনেক দিন ধরে রিহার্সাল দিচ্ছি, কিন্তু আজকে হবে। আর আজকেই আমার শরীরের অবস্থা এইরকম, জানি না আমি আদৌ পারবো কিনা, কিন্তু যাব। অনেক দিন ধরে রিহার্সাল দিয়েছি, একটা ইচ্ছা তো আছে, সুপ্ত ইচ্ছা আছে যে গানটাকে করার চেষ্টা করব। তা চলো, এখনো অবধি রেডি হইনি। যখন রেডি হব তখন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থেকো। বলি তো পাশে থাকো পাশে থাকো, কিন্তু আমার পেজটাকে কেন তোমরা ফলো করো না? আমাকে ভালো লাগে না, না আমার ভিডিওগুলো বা আমার কথাগুলো ভালো লাগে না, বলতে পারবো না। কমেন্ট করে জানালেও তো একটু বোঝা যায় না, সেটাও তোমরা কেউ করো না। তা আমি যতটা পারি নিজের মতন করে বলার চেষ্টা করি। হবে হয়তো একদিন, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন করে যেতে হবে, যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন না একদিন তার সফলতা আমি মনে করি আসবেই, আসতে বাধ্য। চলো দেখতে থাকো বিকাল থেকে পুরো প্রোগ্রামটা কতদূর কি হয়, পুরো প্রোগ্রামটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কতটা পারবো আমি আজকে বলতে পারছি না। চলো, এ দেখো আস্তে আস্তে তৈরি হচ্ছি কথা বলার জন্যে। এত শরীরটা খারাপ হয়েছে না, মানে আমি বিগত অনেক দিন পর না, টানা 8 দিন 9 দিন এরকমভাবে আমি শুয়ে পড়লাম। মানে আমি ঘরের বাইরে বেরোবো না বা আমি বাড়ি যাব না, এরকম হয় না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 8 দিন 9 দিন শরীরটা খুব খারাপ। আর তার উপরে কালকে না হলেও আজকে টুকটাক সকালবেলা একটু কাজ করছি, ছেলে দেখে বলছে তোমার আবার বাড়বে, দেখবে। এখন থার্মোমিটার দিয়ে দেখছি 100-র ওপরে জ্বর এসেছে আবার। একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে শাড়ি টাড়িগুলো পরবো, যেতেই আজকে হবে। কেননা এই সলিল চৌধুরীর এই প্রোগ্রামটা অনেক দিন ধরে হবে ঠিক ছিল, বিভিন্ন কারণবশত হতে পারেনি, তাই আজকে ওটা হবে। ওটা যদি 29 তারিখে হতো খুব ভালো হতো। 29 তারিখেই হবার কথা ছিল, 29 তারিখে হলে না খুব ভালো হতো আমার জন্য, কিন্তু 29 তারিখে না হয়ে ওটা 22 তারিখ, মানে আজকে। তাই জন্য আস্তে আস্তে শাড়ি টাড়িগুলো পরি। শরীর একদম চলছে না, মনে হচ্ছে খালি শুয়ে পড়ি। আর কথা বলতে গেলে ভীষণ নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। চলো আস্তে আস্তে শাড়ি টাড়িগুলো পরে নিই। দরজায় তালা টালা দিয়ে বেরিয়ে পড়লাম। নিচে বাবু এসে দাঁড়িয়ে আছে, ফুল টুল নিতে হবে, ফুল নিতে হবে, তারপর ফ্লেক্স আটকাবে তার একটা স্টিকার নিতে হবে, নিয়ে একেবারে পঞ্চমে যাব। দেখাচ্ছি, বাবু এসে গেছে। কই রে ভাই, চ। কেন আজকে গেল না কেন তোর পাবলিক? তুই কটায় বাড়ি যাবি? তুই বাড়ি গেছিলিস তো? না না, তার জন্য না, মানে টোটোয় চার্জ আছে তো? হ্যাঁ হ্যাঁ, দেয়নি।
সুইচটা দেয়নি জানো। আই দেখো 7:30 বাড়িতে নেই। 7:30 পৌনে 8টা অবধি থাকতে পারবি না? হ্যাঁ ঠিক আছে। ওই আমি চালাবো না গাড়ি, আর আচ্ছা। চালানো যাবে না, ও এখন চার্জ নেই গাড়ি। কাজ করবি। Hello, hello. তারপরে আসে তাপস কুমার বাই রবীন্দ্রনাথের গান করবে সুরের গুরু দাও দীক্ষা। তারপরে পিয়াজি চৌধুরী দাঁড়িয়ে আছে তুমি আমার গানের ওপারে। এই তিনটে গান দিয়ে সলিল চৌধুরীকে আমরা শ্রদ্ধা জানালাম। জানানোর পরে আমরা সলিল চৌধুরীর গানে চলে আসছি। সলিল চৌধুরী গানে প্রথমে থাকছে দেবযানী ঘোষপাল, সিরিয়াল নাম্বার হচ্ছে 4। তারপরে জয়ন্তী দাস 5, মিঠু মুখার্জি 6, আপনি বসু 7, মহিউদ্দিন মন্ডল 8, সুমিতা সরকার 9। তারপরে আবার গান কৃষ্ণা ঘোষ, মনোতোষ চক্রবর্তী, নীলা রায়, সাধনা সরকার, পরপর 4টে গান। তারপরে আবার বক্তব্য থাকবে সুমিতা ব্যানার্জি, জয়দেব সুর। তারপরে আবার গানে যাব 16 নম্বরে পারমিতা, 17 নম্বর অমরনাথ মুখার্জি, 18 নম্বর অনিমা রায়, 19 নম্বরে রামকৃষ্ণ সরকার। তারপরে আবার কবিতা রতন কুমার বোস, কৃপনা দে, রিঙ্কু রায়, বলরাম বিশ্বাস। শেষ পর্যায়ে থাকছে গার্গী সেনগুপ্ত, শ্যামলী দাস, দুজন গান। কবিতায় চন্দনা সুর, জয়রাজ রায়, রবীন সামন্ত। তারপরে থাকছে তনুশ্রী মহাজন আর বিদ্যুৎ পর্ণা বিশ্বাস, মৌসুমী দাস, পরপর 3টে গান। তারপর সেনগুপ্ত আবৃত্তি। তারপরে হচ্ছে সামান্য একটুখানি ভাষ্য আছে, ওটা রিঙ্কু রায় বলবে। বলার পরে আবার 3জনের 4জনের সঙ্গীত দিয়ে শেষ হবে। স্বপ্না মণ্ডল, সঞ্জয় দাস আসবে না, সঙ্গীতা ভট্টাচার্য, নিখিলেশ ঠাকুর। এই হচ্ছে টোটাল প্রোগ্রাম। মাল্যদান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। মাল্যদান করছেন আমাদের প্রিয় জয়দা। পঞ্চম কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় আজকে শতবর্ষের সলিল এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। সবাইকে স্বাগত। সলিল চৌধুরীর ম্যানেজার। অনন্য শিল্পী সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। জয়দেব সুর। কিছু ঝুলো ফুল ছিল কি? আর ঝুলো ফুলের রেট ছিল বেশি। আছে আমার সামনে সলিল চৌধুরী যেন এক মহাসাগর, তার অতল গভীরে অফুরন্ত রত্নরাশি। সেই রত্নের আকর স্পর্শ করা আমাদের মতো ক্ষুদ্র মানুষের সূর্য স্পর্শ করা বোধহয় অসম্ভব। তবু তার শতবর্ষের সময়কালকে তাকে শ্রদ্ধায়, স্মরণে, বিনম্র প্রয়াসে কিছু গান ও কবিতার ডালি নিয়ে ছোট্ট একটি প্রয়াস আমাদের অর্থাৎ পঞ্চম কালচারাল সোসাইটির শতবর্ষের সলিল। জগৎ বরেণ্য সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীত স্রষ্টা এই মহাদেশ হিতৈষী সুরের আকাশে সুক্তারাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম জানাই। কবিগুরুর গানে গানে তাকে আমরা শ্রদ্ধা জানাবো। সবেরও গান হবে? তুমি কেমন করে গান করো? তুমি সঙ্গীত পরিবেশনে সুনন্দা সাহা, তবলায় থাকছে কৃষ্ণপ্রসাদ সরকার। এখন সঙ্গীতে সুনন্দা সাহা।
পরবর্তী শিল্পী তৈরি থাকবেন তাপস কুমার বাইন। হ্যালো, পরবর্তী শিল্পী তাপস কুমার বাইন। তাপস কুমার বাইন। অময়দুল্লাহ, আপনি একটু ডান দিকে চেপে বসুন না, এই ফটোয় আপনার মুন্ডুটা উঠছে শুধু। দাদা আপনি একটু বাম দিকে, হ্যাঁ স্ক্রিন পরবর্তী শিল্পী হিসেবে আমি নাম রাখছি পিয়ালি চৌধুরীকে। পিয়ালি, তুমি এখানে এসে বসো। পরবর্তী শিল্পী পিয়ালি চৌধুরী। হ্যালো 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 হ্যালো, নমস্কার। সুরের গুরু সলিল চৌধুরীকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। উপস্থিত সকলকে নমস্কার জানাই। শুরু করছি। সুন্দর নির্বাচন, সুরের গুরু, সত্যি সলিল চৌধুরী সুরের গুরু বলা যেতেই পারে। অসংখ্য সঙ্গীতে উনি সুর দিয়েছেন। পরবর্তী শিল্পী পিয়ালি চৌধুরী, ওর কাছে শুনবো দাঁড়িয়ে আছে তুমি আমার গানে। ধন্যবাদ পিয়ালিকে। আমরা পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানালাম। এর পরের প্রচেষ্টা থাকবে সলিল চৌধুরী রচিত ও সুরারোপিত কিছু গান ও কবিতার পরিবেশনা। এবারে শিল্পী দেবযানী ঘোষ পাল। জয়ন্তীকে ধন্যবাদ। হারমোনিয়ামে ছিল সঙ্গীতা, আর তবলায় এবার সঙ্গীত করেছেন দ্বিজেন সাহা। পরবর্তী শিল্পী মিঠু মুখার্জি। অনেক অনেক ধন্যবাদ। না না না, সিস্টেমের বাইরে যাবেন না। তিনটে কবিতা পরে কৃষ্ণাজির গান হবে, অসুবিধা কি আছে? আর এবারে একটু সাত বদল করে আমরা কবিতায় যাব। কবিতায় যারা আছে আমি একটু নামটা বলে দিই, পরপর আপনারা আসবেন। পাপড়ি বসু, মহিউদ্দিন মণ্ডল এবং সুমিতা সরকার। পাপড়ি বসু চলে আসবে। 100 বছর, 100 বছর পরেও বাঙালি তথা এই দেশ, এই বিশ্ব গীতিকার সুরকার সলিল চৌধুরীকে মনে রেখেছে এবং মনে রাখবে। কিন্তু গীতিকার সুরকার সত্তার বাইরেও তার আরও যে অনেকগুলো সত্তা রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু কবি সত্তা। এবারে কতগুলি কবিতা আমরা শুনে নেব। প্রথমে আসছে পাপড়ি বসু। হ্যালো, বোঝাচ্ছ সলিল চৌধুরী? পাম্পটা থামলে বুঝলুম পাম্পটা চলছিল, কথাটা থামলে বুঝলুম লোকটা বলছিল, আলোটা নিভলে বুঝলুম আলোটা জ্বলছিল, বরফ জমলে বুঝলুম একদিন সেটা জল ছিল, কতখানি তাতে ছল ছিল, রাজনীতি ছেড়ে বুঝলুম কত তার মাঝে খল ছিল, যৌবন শেষে বুঝলুম কতখানি তার বল ছিল,
নেশা শেষ হলে বুঝলুম পা দুটো আমার টোল ছিল। বক্তৃতা শেষে বুঝলুম কতখানি তাতে ভুল ছিল। টাক মাথা হয়ে বুঝলুম একদিন তাতে চুল ছিল। আর জীবন থামলে বুঝলুম জীবনটা বেশ চলছিল। এবারে শিল্পী মহিউদ্দিন মণ্ডল। জন্ম শতবর্ষে প্রখ্যাত সুরকার, গীতিকার ও কবি সলিল চৌধুরী হলধর বাবুর কবিতা লেখা। কবির জবানিতেই এই কবিতাটি। তারপর বুঝলেন, অফিস থেকে ফিরে এসে মাথায় চাপলো আজ সার কবিতা লিখব। জিজ্ঞেস করবেন কেন? আমার ইচ্ছে, আমি লিখলে আপনি কি আমায় ঠেকাতে পারবেন? সে যাকে ভাবলুম কবিতা লিখব, কিন্তু মাথায় সার কোনো ভাবই আসে না। তা আমার অফিসের এক ছোড়া কবিতা ছাপায়, তাকে জিজ্ঞেস করেছিলুম, হ্যাঁ হে ভাবটা কোথায় পাও? সে বললে, ভাবলে ভাব পাবেন না, একটা কিছু ধরে নিতে হয়, তারপর তাকে ধরে টান মারলে চরচর করে ভাব আগে বাড়তে থাকবে। এই ধরুন, যেমন সকালবেলা উঠে যাকে দেখলেন তার হাতেই রাজকন্যা ঢেকি মেকি নেকি ঠিক হয়েছে। লিখলুম পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি, বেরিয়ে গেল চলে কথাটি নাহি বলে। এই অবধি একেবারে চরচর করে এগিয়ে গেল, বুঝেছেন? তারপরে একটা দারুণ ভাব এসে গেল মাইরি। লিখলুম, এমন তোমার কি আছে গো গরবিনী রায়? আবার ভাবতে লাগলুম, রাই যাই চাই ছাই পাই ভাই ভাই ভাই। তারপর আবারও ভাবতে লাগলুম, দাই ভাই ভাই। ব্যাস পেয়ে গেলুম। লিখলুম, হৃদয় পুষ্করিণী মাঝে মেরে গেলে খাই। আরো এগোচ্ছিল, বউ এসে বলল, কি ছাই বসে বসে নিজের মনে বিড়বিড় করছো? চলো খেতে দিয়েছি। বললুম, চলো আস। এবার শিল্পী রিনা রায়। এরপরে বক্তব্য রাখতে যাবো আমরা সুমিতা ব্যানার্জি। বক্তব্য রাখবে সুমিতা ব্যানার্জি ও জয়দেব রাও। চলছে আমাদের পঞ্চম কালচারাল সোসাইটির সলিল চৌধুরী স্মরণে অনুষ্ঠান। এরপরে বক্তব্য রাখবেন আমাদের পঞ্চম কালচারাল সোসাইটির অন্যতম প্রাক্তন সভানেত্রী সুমিতা ব্যানার্জি। নমস্কার সবাইকে, আমার পঞ্চমের সমস্ত সদস্যকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছি। পঞ্চমের এই সমৃদ্ধি দেখে আমার খুবই ভালো লাগছে। আজকে একটা আমাকে একটুখানি বলতে বলা হচ্ছে, আমি খুব একটা যে সলিল চৌধুরী সম্বন্ধে জানি তা নয়, আমার সংক্ষেপে একটুখানি বলছি যেহেতু আমি প্রেজেন্ট হয়েছি। সলিল চৌধুরী সবাই তো জানে তার যে ভার্সেটাইল যে প্রতিভা। তার জন্ম হয়েছিল 19শে নভেম্বর 1925 সালে। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, গল্পকার ও অবশ্যই তিনি কবিতা প্রচুর লিখেছিলেন। এটা আমি আজকে শুনছি, এত কবিতার জন্য লিখেছিলেন তা আমিও জানতাম না। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা ছিলেন তিনি।
তিনি ছিলেন গণসঙ্গীতের প্রণেতা। এই গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তার নাম স্মরণীয়। তিনি দক্ষিণ 24 পরগনার রাজপুর গ্রামে তার জন্ম হয়েছিল। তাদের পরিবারটা ছিল সঙ্গীতময় পরিবার। তিনি জন্ম থেকেই সঙ্গীতের মধ্যে বড় হয়েছেন। তার বাবা জ্ঞানেন্দ্র প্রসাদ চৌধুরী সম্প্রতি নামটা। তিনি ছিলেন সঙ্গীত বিশেষজ্ঞ। আর তিনি যার প্রেরণায় সলিল চৌধুরী সঙ্গীত জগতে বিশেষ করে স্থান রেখেছেন, তিনি হচ্ছেন তার জ্যাঠতুতো দাদা নিখিল চৌধুরী, যিনি পরে আকাশবাণী স্টেশন ডিরেক্টর হয়েছেন। সলিল চৌধুরী যখন পড়াশোনা করতে কলকাতায় এলেন, কলেজে থাকাকালীন তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক দল IPTA-তে যোগ দেন এবং এই সময় তিনি শুরু করেন এই গণসঙ্গীতগুলো। সেগুলো তিনি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার করতেন এবং সমস্ত মানুষের কাছে এই যে গণসঙ্গীতগুলো, যেমন বিচারপতি, রানা, তারপরে অবাক পৃথিবী, এইসব গানগুলি তখন প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। তার এই যে রানার কোনো এক গায়ের বধূ, এটা তো একটা মানে মাইলস্টোন, মানে এইরকম ধরনের গান তখন এই প্রথমেই সলিল চৌধুরী প্রথম শুরু করলেন। তারপর তো তার চললো। তিনি পরে বম্বে গিয়েছেন, সঙ্গীত লিখেছেন বম্বেতে প্রচুর। এখানে হয়তো তিনি অত পাননি বলেই হয়তো গিয়েছিলেন বম্বেতে। সেখানে তো জানেন সবাই, প্রচুর সঙ্গীত পরিচালনা করেছেন প্রচুর সিনেমার জন্য। এবং পরে তিনি তামিল, বাংলাতেও প্রচুর গান রচনা করেছেন। তারপরে তামিল, তেলেগু, কন্নড়, অনেক ভাষায় তার গান আছে। তারপরে একটুখানি তার ব্যক্তিগত জীবনটা বলছি। তার প্রথম স্ত্রী ছিলেন জ্যোতি চৌধুরী, যিনি আজকে সলিল চৌধুরীকে তার জায়গায় এনেছিলেন এবং বম্বেতে কিছুটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জ্যোতি চৌধুরী। এবং তারপর তিনি কিছুদিন পরে এই IPTA সংস্পর্শে আসেন সবিতা চৌধুরী এবং সেখানে তিনি তাকে বিয়ে করেন। তার সন্তান সন্ততিদের মধ্যে আমরা অন্তরা চৌধুরীর নামটাই বেশি শুনতে পাই। যাকে আমি অত কথা বলতে চাই, সবাই তো দেখছেন কত ভালো ভালো গান, এখনো অনেক কিছু হবে এবং এত কবিতা, এত মানে আজকে এখানে এসে আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি। আমিও জানতাম না এত কিছু ওনার ইয়ে, শুনেছিলাম ওনার বিশাল প্রতিভা। কাজে আমি আর এত সুর আমাদের, তিনি অনেকদিন ধরে ওনার সঙ্গে কাজ করেছেন, তার মূল্যবান বক্তব্য আমরা এখন শুনব। নিজেকে একটু কেমন নার্ভাস ইংরেজি বলা যাবে, যাই হোক, সময় নষ্ট না করে আমি সলিল চৌধুরীর ছোট ছোট দুটো কবিতা আপনাদের, হলধর বাবুর কবিতা লেখা। তারপর বুঝলেন, অফিস থেকে ফিরে এসে মাথায় চাপলো চালা আর কবিতা জিজ্ঞেস করবেন কেন? আমার ইচ্ছে, আমি লিখলে আপনি কি আমাকে ঠেকাতে পারবেন? ঠিক আছে, ভাবলাম কবিতা লিখবো, কিন্তু মাথায় কোনো ভাবনাই আসে না। আমার অফিসের এক ছোড়া কবিতা ছাপায়, তাকে জিজ্ঞেস করলুম কি ভাবনা টাবনা কোথায় পাও? সে বললে ভাবলে পাবেন না, একটা কিছু ধরে নিতে হয়, তারপর তাকে ধরে টান মারলেই চল করে ভাব আগে থেকে পাবে। এই ধরুন, যেমন সকালবেলা উঠেই যাকে দেখলেন তার হাতে রাজকন্যায় দিয়ে দিলেন, ওই বিয়ে দেওয়া অবধি আপনার কাজ। তারপর সে আপনার থেকে এই ছেলে পুলে নাতি পুতি করতে থাকবে, এইরকম আর কি ব্যাপারটা। তাই ভাবছি একটা কি ভাবকে ধরা যায়। এমন সময় যিনি এসে বললেন, সারাদিন খেতে খেতে এসে এখন আবার কাগজ কলম নিয়ে বসলে কেন? আমি বলে উঠলাম হ্যাঁ কাও। তিনি বললে সে আবার। আমি বললাম কিছু না, তুমি এখন যাও। আমি লিখলুম
সারাদিন বলদ ভঙ্গ অফিস থেকে খেতে খেতে, তারপর খেতে খেতে সঙ্গে কি মেলাই রে বাবা, খেতে খেতে চেটে চেটে বেটে বেটে, তারপর পেটে পেটে হেঁটে হেঁটে, ঠিক ঠিক লিখলাম বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়েক হেঁটে হেঁটে বাড়িতে এসে কি দেখি রে বাবা, বাড়িতে এসে আবার কি দেখি, আবার ভাবতে লাগলুম ঢেঁকি ঢেঁকি মেকি মেকি, ঠিক আছে লিখলুম সেই পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি মেকি বেরিয়ে গেল চলে, কথাটি নাহি বলে। এই অবধি একেবারে সচ্ছল করে এগিয়ে গেল, বুঝলেন। তারপর একটা দারুণ ভাব এসে গেল মায়ের। এবার সঙ্গীত পরিবেশন করবেন পারমিতা রায়, সঙ্গতে দ্বিজেন শাহ, শিল্পীকে পরবর্তী প্রস্তুত থাকবেন অমরনাথ মুখার্জি। শিল্পীর প্রতি অগাধ শ্রদ্ধা জানাই। একটা কথা একটু বলি, বলুন সংক্ষেপে। এখানে লেখাই আছে, লেখা থেকেই করছি। এখন তো প্রায় শীত আসন্ন, তাও আমি যে গানটা গাইবো সেই জন্য একটু মুখবন্ধ। মন্বন্তরের অভিশাপে ও জমিদার মহাজন ভদ্রশ্রেণীর বাবুদের লাগামহীন অত্যাচারে হত কুৎসিত হয়ে পড়ে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। গোদের উপর বিষ ফোড়া হলো খরা। খাল বিল পুকুর ডোবা নদ নদী জমি সব প্রখর রোদে শুকিয়ে কাঠ হয়ে আছে। চারিদিকে ক্ষুধার জ্বালায় দিশেহারা মানুষ বরুণদেবের কাছে আকুল আর্ত নিয়ে চাইছে মেঘ, চাইছে জল। সেই কাতর আবেদনের এই কালজয়ী রচনায় তিনি সুর বসান। গান শুরু করছি। থেমে গেছি, থামার গান নয় চলার গান। দেখুন আমরা শুনি গান। পরে প্রস্তুতি থাকবেন অরুণা রায়। দেবে? হ্যাঁ দিন এবার কাছে গানগুলো হয়ে যাবে, হ্যাঁ কবিতা আচ্ছা, আগের টাকাটা আমি দিয়ে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ অমরনাথ মুখার্জিকে। এবার সঙ্গীত পরিবেশন করছেন আমাদের পঞ্চমের আরেকজন সদস্য, অনেক দিনের গান গাইবেন সন্ধ্যা মুখার্জির একটি বিখ্যাত গান সজনী গো দিন রজনীকালের না। পরের জন্য আমি আছি রে। অনবদ্য পরিবেশনা অনিমা রায়। এরপরে আমি সঙ্গীত পরিবেশন করছি রামকৃষ্ণ সরকার। তবলায় কে আছে বলে দিন। তবলা পরে কবিতায় থাকবেন রতন, তবলায় দ্বিজেন শাহ, আর পরবর্তী শিল্পী পরপর কুমার ঘোষ। আচ্ছা চায়ের কথা বলে দিচ্ছি। আয় না, এখানে আয়, এখানে আয়। বলরাম তোমার অনুষ্ঠান হচ্ছে, এসো। না না, সে আছে, ও যাচ্ছে না কোথাও, ও কোথাও যাবে না, ওকে এখানে আয়। আমার কাছে পরিবেশন করবেন রিঙ্কু রায়।
জীবনের কবিতা, সত্য সত্তার কবিতা। আজ বহুমুখী প্রতিভা সম্পন্ন শ্রী সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী মাসে আমি আজ যে তার কবিতা পাঠ করতে পারবো বা আবৃত্তি করতে পারবো, এটা আমার পক্ষে সত্যি সৌভাগ্যের বিষয়। আমি তার লেখা কবিতা একগুচ্ছ চাবি আবৃত্তি করে শোনাচ্ছি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সেখানেই দেখি এক প্রকাণ্ড দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওইসব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওইসব চাবি হলো সত্যের, সততার, নিষ্ঠার যুক্তি। আজকাল আর ওইসব চাবি দিয়ে এইসব দরজাগুলি খুলে না। তবু তুই ফেলে দিস না, তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস সব চাবি দিচ্ছ, হয়তো তাদের হাতে ওখানে দেয়া হয়েছে নিশ্চয়ই তা তাই। শুনলাম না এক কিছু ছাবি। এবার বলরাম বিশ্বাস আমাদের প্রস্তুত থাকবেন। গার্গী সঙ্গীত বলরামের কবিতার পর আমাদের 10 মিনিট রেস্ট। 10 মিনিটের চা পানির বিরতি হবে। আপনারা যারা কথা বলতে নাম বলতে পারেন হাঁপিয়ে উঠেছেন, তারা এই 10 মিনিটের মধ্যে মন করে কথাবার্তা বলে নেবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করি অনুষ্ঠান চলাকালীন কেউ কোনো কথা বলবেন না, তার জন্য 10 মিনিট চা পানির বিরতি দেওয়া হবে। চা যদি কাজ করা হয়ে গেছে, চা পানির বিরতি। এই বলরামের কথা বলার জন্য যার যার মনে কথা বলে নেবেন। স্বপ্না, তুমি আর ওই মিঠু দুজনে প্যাকিং করে দিয়ে দাও। সবাইকে নমস্কার। সলিল চৌধুরী জন্ম শতবর্ষে তার পদযুগলে আমার প্রণাম। সুমিতাদি, আমি দু একটা অন্য কথা বলছি। সুমিতাদি কিছু কথা বলেছেন সলিল চৌধুরী সম্পর্কে। সুমিতাদির যেগুলো দু একটা কথা অপূর্ণ আছে, সেগুলো 2-4টে কথা, বেশি নয়। সেটা হচ্ছে সলিল চৌধুরীর প্রথম পক্ষে 3জন কন্যা ছিল, দ্বিতীয় পক্ষে 2জন পুত্র এবং 1জন কন্যা। সলিল চৌধুরী বাংলাতে মোট 41টি ছবিতে সুর দিয়েছেন, যার প্রথম ছবি 1949 সালে পরিবর্তন এবং শেষ ছবি 1994 সালে হচ্ছে মহাভারতী। সলিল চৌধুরী হিন্দিতে 75টি ছবিতে সুর দিয়েছেন। এছাড়া 13টি ভাষায় সলিল চৌধুরী সুর দিয়েছেন, আমাদের ভারতীয় 13টি ভাষা। আর কিছু বলবো না, শুরু করছি আমার ছোট্ট নিবেদন। আজকে সবাই দারুণ সব অনুষ্ঠান করছেন, তার মধ্যে আমার একটা ছোট্ট নিবেদন একটু পড়ে শোনাচ্ছি। আমার বাবার একটা খুব আমাদের আসামের বাড়িতে দেয়ালে ঝুলত। শুনেছিলাম ঘড়িটা আমার ঠাকুরদার দেওয়া। ঘড়ির যা কাজ, অর্থাৎ সময় দেখানো, সে সেটা না করে বরং তার উল্টোটাই করত। ভুল সময় দেখে ঢং ঢং করে
যা খুশি বেজে বিভ্রান্তির সৃষ্টি করত। বাবার ব্যাখ্যা ছিল ঘড়িটা একটু স্বাধীন চেতা করছে, সময়ের গণ্ডিতে বাধা পড়তে চায় না। আমরা ঘড়িটা বদলাবার কথা বললেই বাবা বলতেন, খবরদার ওই ঘড়ি তোমরা কেউ ছোবে না। বাবা নিয়মিত প্রতি রবিবার সকাল বেলা ঘড়িটাকে দম দিয়ে 7টার সময় মিলিয়ে দিতেন। কিন্তু বাবা পিছন ফিরতে না ফিরতেই দেয়াল ঘড়িটার বড় কাঁটাটা 12টা থেকে ছক করে ছুলে 6টার ঘরে এসে ঢং 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 করে 7:30 বাজিয়ে পেন্ডুলামে দোলছে। দেখে মনে হতো ঘড়িটা রসিকতা করে হাসছে। সেসব অনেক দিন আগেকার কথা। সম্প্রতি আমেরিকার বিভিন্ন শহরে এবং ইংল্যান্ডে অনুষ্ঠান করতে করতে কতবার সময় বদল করতে হতো। যেমন নিউ ইয়র্কে 11 ঘন্টা পিছিয়ে গেল, আবার কোথাও 2 ঘন্টা আগিয়ে, আবার কোথাও 1 ঘন্টা পিছিয়ে। ইংল্যান্ডে তো 6 ঘন্টা এগিয়ে গেল। তখন আমার বাবার সেই প্রাচীন ঘড়িটার কথা খুব মনে পড়ত। আমি সেই বাবার প্রাচীন ঘড়িটাকে নিয়ে একটি ছোট্ট কবিতা লিখেছি এবং সেটা বাঙালি শ্রোতাদের আবৃত্তি করে শোনাতাম। কবিতাটা হলো, তুমি যে চলছো এটাই আমার খুব ভালো লাগছে। হয়তো তুমি 6টার সময় ঢং ঢং করে 2টো বাজাতে পারো, কিংবা কাটায় কাটায় 12টা দেখিয়ে বাঁচতে পারো 1টা, কিন্তু তুমি যে বাজছো এটাই আমার ভীষণ ভালো লাগছে। আসলে আসলে কেউ জানে না কটার সময় কটা বাজে। সংখ্যা দিয়ে সময়টাকে বেঁধে ফেলার ব্যাপারটাই মিছে। তাই তো তুমি তোমার ইচ্ছে মতো চলে এই কথাটাই যাচ্ছ বলে বলে চলার চেয়ে বড় খবর অন্য কিছু নেই। চলার মধ্যে আগে পিছে বলে কিচ্ছু নেই। অসাধারণ পরিবেশনা। আমাদের এবার 10 মিনিট বিরতি। বিরতির পরেরটা বলে দিন। বলরামদার একটা সংশোধনী বলি, বলরামদার একটু সংশোধন করে দিই। ওনার ওয়ারের পক্ষে 2টি মেয়ে ছিলেন, অন্তরা এবং সঞ্চয়। সঞ্চয় এবং অন্তরা, তাদের নাম প্রত্যেকটি নামই আছে। বলে রেখে দিন রামকৃষ্ণ দা, কে এর পরে আসবে বলে রাখুন। গার্গীদির পরে বলে রাখুন। আচ্ছা, 10 মিনিটের বিরতি হয়ে গেলে সম্পাদক আপনি কিছু বলবেন? এবার সঙ্গীত পরিবেশন করবেন শ্যামলী দাস। হারমোনিয়ামে, মাইকটা কোথায় গেল? মাইকটা তুললেন কেন সরিয়ে? হারমোনিয়ামে নিখিলেশ চক্রবর্তী, তবলায় দ্বিজেন সাহা। শিল্পী হিসেবে আমাদের দুজনের নাম আমরা লিপিবদ্ধ করেছিলাম, চন্দনা সুর আর রবীন সামন্ত। রবীন সামন্ত যথারীতি ভুলে গেছে আসতে, ও ভুলে যায়, ভুলো মন, সব কিছুই ভুলে যায়। আর চন্দনা সুর জয়দেবদার মিসেসকে বলেছিলাম, কিন্তু চন্দনা কিন্তু এলেন না। চন্দনাদি এলে পরে খুব ভালো লাগতো,
জয়দেবদাকে একবার ডেকে নিয়েছি। জয়দেবদা, আপনি আসবেন? চন্দনাদি কি আসতে পারবে একবার নিচে? আচ্ছা, চন্দনাদি বিষ্ণায় সূর্যসাই কাজে আসতে পারছেন না। আমরা পঞ্চম কালচারাল সোসাইটির তরফ থেকে চন্দনা সুরকে আমরা সাম্মানিক সদস্য পদটা দেব। আমরা পরবর্তী মিটিংয়ে আমাদের গত মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা খালি চিঠিটা দিতে পারিনি। আমরা সামনের সপ্তাহে চন্দনাদিকে আমরা সাম্মানিক সদস্য হিসেবে গ্রহণ করে নেব। আপনাদের কোনো আপত্তি নেই তো? সবাই খুশি হয়ে নিচ্ছেন তো? তাহলে চন্দনাদি আমাদের সাম্মানিক সদস্য হচ্ছেন সামনের মাস থেকে। এরপরে যেটা আমি দু একটি কথা বলবো, যে সব কিছুর নেপথ্যে কিছু থাকে। আমাদের আজকে যে অনুষ্ঠান, এটার নেপথ্যে বেশ কিছু জিনিস আছে। আপনারা দেখছেন দ্বিজেন আজকে তবলা বাজাচ্ছে। দ্বিজেনকে পাওয়া খুব কঠিন, ও সারা সপ্তাহ ফাংশন নিয়ে থাকে। কিন্তু সঞ্জয় বললো যে, সঞ্জয় আমাকে দাদু বলে ডাকে, বলে দাদু তোমার কোনো চিন্তা নেই, দ্বিজেনকে পাঠাবার দায়িত্ব আমার। দ্বিজেনকে পাঠিয়ে দিয়েছে। বারাসাতে অন্যতম তবলা শিল্পী দ্বিজেনকে পাঠিয়েছে সঞ্জয় আর একটা কথা বলেছে, যেটা শুনলে আপনারা খুশি হবেন। সঞ্জয় আজকে একটা ফাংশন করছে, মন্ত্রীর ফাংশন, যেখানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গান করবেন এবং সঞ্জয়ের গ্রুপও গান করবে। ওই জন্য আজকে এখানে আসতে পারেনি। যাই হোক, সঞ্জয় আমাদের একটা আশা দিয়েছে যে একটা মাইক সেটও কিনে নেবে। ওই কিনবে ওর টাকায়, প্রায় 15 থেকে 17,000 টাকা দিয়ে সব কিছু নিয়ে একটা সেট কিনবে। এবং আমাদের বলেছে যে ওর এখানে রিজার্ভপুর ফ্ল্যাটে আছে, ওইখানে সেটটা থাকবে। বলছে আপনারা যখন মনে করবেন তখন ওই সেট এনে আপনারা অনুষ্ঠান আজকে যে এই সেটটা দেখছেন, এটা পিছনে টাকা খরচা করতে হয়েছে আমাদের, যেটা আমরা বাজেটে তুলতে পারি না, কষ্ট হয়। 35 জন মেম্বার, 40 টাকা করে দিলে মাসে যা ওঠে, আমাদের খরচা বেশি হয়ে যায়, ঘাটতিতেই আছি। তার উপরে সঞ্জয়ের এই উপকারটা আমরা ভুলবো না। সঞ্জয় কিন্তু নেপথ্যে অনেক কিছু সাহায্য করে যাচ্ছে। ও যখন তখন আসে, 500 টাকা 700 টাকা ও ডোনেশন দিয়ে চলে যায়। আর এইবারে যেটা অ্যাসিওরেন্স দিয়েছে যে ও মাইক্রোফোন ও কিনে নেবে এবং আমাদের টাইম টু টাইম ব্যবহার করার জন্য দেবে। কিন্তু এই বিষয়ে জয়দার একটু সাপোর্ট দরকার। আমরা অন্তত 2 মাস অন্তর একটা ঘরোয়া হয়তো করবো, মাইক লাগিয়ে 2 মাস অন্তর একটা মাইক লাগিয়ে ঘরোয়া করব। তখন জয়দাকে একটুখানি ট্রাবল দেবো, মানে এইরকম বক্স থাকবে, মাইক্রোফোন থাকবে, আবার গুজরাট করা, আবার নিয়ে যাওয়া। জয়দার সাপোর্টটা পাবো আর পুরোটা দেবো। সবাই অনুষ্ঠান শেষে হাততালি দেবে, তারপরে আমরা এখন অনুষ্ঠানে ঢুকে যাচ্ছি। আর একটা কথা সেক্রেটারি যেটা বলতে ভুলে গেছেন, সেক্রেটারি বলেছেন যে আমরা আর নতুন সদস্য পদ আমরা গ্রহণ করব না। তার কারণ হচ্ছে আমরা আমাদের 35 জন আমাদের সদস্যা, আর আমাদের সাম্মানিক হচ্ছে 5 জন, 40 জন। এখন 40 জনকে নিয়ে চলা, তাদের প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের এখনই যা অবস্থা হচ্ছে, মাসে 2 করে ঘরোয়া করতে হবে আমাদের। ফার্স্ট সেকেন্ড উইকে একটা করবো, থার্ড উইক বাদ দিয়ে 4th উইকে একটা করবো, নাহলে সবাইকে সুযোগ দেওয়া যাবে না। কারণ আজকে দেখেছেন 5:30টায় হুড়োহুড়ি করে আরম্ভ করে দিয়েছি, 8:30টায় শেষ করবো। এত টাফ, এত তাড়াহুড়ো করে কিন্তু অনুষ্ঠান করা যায় না। শিল্পী যারা, তাদের একটু সময় দিতে হয়, যে আসবে, স্টেজে স্কেলটা মেলাবে, গানটা করবে, খাতাটা করবে, গানটা বার করবে, টাইম দিতে হয়। সে টাইমটা আমরা দিতে পারছি না। খারাপ লাগছে, আমারই খারাপ লাগছে। আমি উঠিয়ে বলছি আপনি কি ওখানে বসে পরে করবেন, কারণ আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ 8:30টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করছি। যাকে অনুষ্ঠানে ফিরে আসুন, তারপরে আরও কিছু কথা বলবো। আগামী কাজের মধ্যে
আমাদের কিছু জিনিস ওখানে পড়ে আছে, ওটা কবে নেবেন? চন্দ্রনাথী না, সুনন্দাদি। আপনি কবে থাকবেন? আপনি কবে বাড়ি থাকবেন? আপনার বাড়িতে আলমারিটা পৌঁছে দেবো। আপনাকে রবিবার পাওয়া যেতে পারে সকালের দিকে? হ্যাঁ, তাহলে আমি সেক্রেটারি আর প্রেসিডেন্ট তিনজন মিলে ওই জিনিসগুলো নিয়ে যাব, নিয়ে আপনার বাড়িতে দিয়ে দেবো। তনুশ্রী মহাজন আসেনি, একটা বড় ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কটা আমি আমার বাড়িতে রেখে নেবো। আমি ছেলের সাথে কথা বলেছি, বলছি আপনার কোনো অসুবিধা নেই। কাজেই একটা ট্রাঙ্ক আর ছোট্ট একটা ট্রাঙ্ক, আপনার ট্রাঙ্কটা আপনি নিতেও পারেন না, ওটা নেবে না? আমরা ওখানে রাখবো। আগামী রবিবার দিন আপনাকে জানিয়ে দেবো কটা নাগাদ যাচ্ছি। 10টা 12টার মধ্যে পৌঁছে যাবো রবিবার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, রবীন্দ্র স্পোর্টিং আমাদের একবার ফাংশন পারিনি, আগামী রবিবার ওরা আমাদের ডেকেছে। আমি সেক্রেটারি যাবো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকেও নিয়ে যাবো। আমরা ওদের সঙ্গে একটা আলোচনা করে একটা জয়েন্ট ভেঞ্চার হবে, মানে ওদের আর আমাদের মিলিয়ে রবীন্দ্র স্পোর্টিং ক্লাবে একটা অনুষ্ঠান আমরা করব। সেটা ডিসেম্বরের 1st উইকে করার প্ল্যানিং আছে, আপনারা উপস্থিত থাকবেন। এই পর্যন্ত বলে শেষ করছি, এবারে আবার অনুষ্ঠান চালাবো। আবার আমরা সঙ্গীতে ফিরব। সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যুৎ পর্ণা বিশ্বাস, তবলায় দ্বিজেন সাহা, বসু থাকবেন মৌসুমী দাস। এখন সঙ্গীত পরিবেশন করবেন স্বপ্ন মন্ডল। আমি বলছি আচ্ছা, অঙ্কিতা সিনহা, তাকে একটু কাছে ডেকে নিচ্ছি। আর তার আগে সবাইকে বলবো, স্বপ্নার জন্য আরেকবার আপনারা হাততালি দিন। তার কারণ 2 বছর আগে স্বপ্না যখন পঞ্চমে এসছিল, তখন সবাই হারমোনিয়াম বাজিয়ে গান করতো, স্বপ্না ফ্যাল ফ্যাল করে এদিক থেকে ওদিকে তাকিয়ে থাকতো। আচ্ছা, আপনি দেখুন তো, এত বড় একটা কঠিন গান, যে গানটা গাইলে সহজ গান নয়, এটা সবাই গাইতে পারে না, সাহসও করে না। সুন্দর হারমোনিয়াম বাজিয়ে গাইলো তো, আপনারা স্বীকার করেন তো? স্বপ্নের জন্য একটা হাততালি হয়ে যায়। আচ্ছা, অঙ্কিতাকে ডেকে নিলাম এই কারণে, অঙ্কিতার জন্য আগে অ্যাডভান্স হাততালি একটা দিয়ে দিন। এ হচ্ছে অনুপমের সুযোগ্যা ভাগ্নি। ভাগ্নিকে আপনারা চেনেন, অভিষেকের আর সিনথেসাইজার বাজায়। এই অভিষেকের বোন, অনুপমের ভাগ্নি। এর জন্য হাততালি দিতে বলছি, এর সত্যি সত্যি একটা ভালো চাকরি পেয়েছে। চাকরি পেলেই আমাদের অনেক লাভ আছে। তুমি 2-4 কথা বলো, কবে জয়েন করেছো, কি? আমার মামা সবাই চেনেন অনুপম সেনগুপ্ত, উনি একজন লাইব্রেরিয়ান ছিলেন। আমিও তার দেখানো পথেই এগিয়েছি, আমিও লাইব্রেরিতেই চাকরি পেয়েছি, একটি পাবলিক লাইব্রেরিতে। 1 মাসও হয়নি আমি জয়েন করেছি, রাজবেরিয়ায় আমার পোস্টিং। এখন হয়তো পড়াশুনো করার ব্যাপারটা অনেকটা বদলে গেছে করোনার পর থেকে, অনেকটাই অনলাইন নির্ভর হয়ে গেছে, মানুষ লাইব্রেরিতে যাওয়াও কমিয়েছে। কিন্তু ওইখানে এইরকমই একটি ক্লাব আছে, ক্লাবে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়, ওই ধারাটা যে কিছু কিছু জায়গা বজায় রেখেছে এবং সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে, ওটা খুব ভালো লাগে। এইরকমই সেই আমেজটা ওখানে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আপনারা এইভাবে এগিয়ে নিয়ে যান আপনাদের কালচারাল প্রোগ্রাম, কালচারাল সমস্ত কিছু। আমিও আছি আপনাদের সঙ্গে। মানে লাস্ট বাট ওয়ান সঙ্গীত শিল্পী সঙ্গীতা ভট্টাচার্য। সঙ্গীতা ভট্টাচার্যর সঙ্গে তবলায় সহযোগিতা করবে
ডিজেন। আর ডিজেনের সঙ্গে আজকে আমাদের কোনো কথাবার্তা হয়নি, সঞ্জয় পাঠিয়ে দিয়েছে, ব্যাস সঞ্জয় জানে। এই গানটা নিয়ে দু একটি কথা বলার দরকার আছে। সঙ্গীতাকে যে গানটা আমি দিয়েছি অত্যন্ত কঠিন গান। আমি আশা করি আমাদের এখানে যারা আজকে অনুষ্ঠান করলো, এতগুলো গান আপনারা শুনলেন, মোটামুটি প্রায় সবকটা গানই আমি ইয়েস করেছি, মানে বলেছি আপনারা করতে পারেন, তাই সেভাবে গানগুলো হলো। যে গানটিও গাইবে, গানটি সর্বপ্রথম রেকর্ড করেছিল সলিল চৌধুরীর সুরে সুবীর সেন, পরে করেছে রেকর্ড লতা মঙ্গেশকর, তারপরে গানটা গেয়েছে অন্তরা চৌধুরী, তারপরে সর্বশেষ যে সংযোজন সেটা হচ্ছে সাগদালক্ষ্মী দাশগুপ্ত। কাজেই সঙ্গীতাকে আমি জোর করে গানটা চাপিয়ে দিয়েছি যে তোকে এই গানটা গাইতে হবে। গানটা খুবই কঠিন গান, আপনারা মন দিয়ে শুনুন আর সঙ্গীতাকে আশীর্বাদ করুন। ওর গলাটা যেন ঠিক থাকে, ও গায়ে ভালো কিন্তু গলা ওকে ঠিক পারমিট করছে না। সঙ্গীত পরিবেশনে সঙ্গীতা ভট্টাচার্য, তবলায় দ্বিজেন সাহা, এফেক্টে রামকৃষ্ণ সরকার। আর একটা ঘোষণা, এখন যেহেতু ঠান্ডা শীতকাল পড়ে যাচ্ছে, ওই জন্যে 5:30টার সময় আমাদের প্রত্যেক শুক্রবারে আমরা বসবো, সবাই 5:30টার মধ্যে চলে আসবেন। 5টায় কিন্তু ভালোই হয়, সবাই মিলে আসতে হবে। 5টায় চলে আসবেন। তোমার সঙ্গে আরি 5:30 ওই আস্তে আস্তে এসে শুরু করতে 5:30। দেখো প্রোগ্রাম সেরে বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো বলবে, আর আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবে, শেয়ার করবে, লাইক করবে। আচ্ছা, আর একটা জিনিস বলার আছে, আমি এখানে কোনো গান দিতে পারিনি। এক হলো যারা ইউটিউবে সঙ্গে কানেক্টেড তারা সবাই যেন কোনো গান টান দিলে পরেই না কপিরাইট ক্লেম হয়, এক। আর দ্বিতীয়ত দিইনি এর গান দেব, তার গান দেব, ওর গান দেব না, একটা মন কষাকষি বা রাগের সৃষ্টি হবে। ওই জন্য আমি কারোর গানই দিইনি। দুটো কারণ, একটা হলো কপিরাইট ক্লেম হতে পারে, আর দ্বিতীয়ত হলো বলবে এখন একে ভালো লাগে বলে এর গান দিয়েছে, আমাকে ভালো লাগে না আমার গান দেয়নি, সেই জন্য। আর একটা হলো প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিও, এত দূর টানা সম্ভব না, তাই জন্য ছোটোর মধ্যে করে দিয়েছি। ছোট হতে গিয়েও তাও 50 সেকেন্ড হয়ে গেছে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 2521 হাজির হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।